এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। কেন জানেন তো সেটা? অধিকার পরিষদের রাশেদ খান আছে না, সেক্রেটারি জেনারেল? হ্যাঁ হ্যাঁ, রাশেদ খান, সে উত্তরবঙ্গে না কোথায় একটা মিটিং এ গিয়ে সেখানে সরাসরি মানে অনেক জনগণের সামনে টিভি ক্যামেরার সামনে বলছিল যে নির্বাচনের তফসিল ঘোষণা হইলে টার্গেট কিলিং হবে 50 জন। তার কাছে নাকি রিপোর্ট আছে। আচ্ছা, তাহলে কি সে খুন করিয়েছে এরকম কিছু? না সেটা না, মানে আমি যেটা কথা যে তার কাছে কিভাবে 50 জনের টার্গেট কিলিং এর কথা সে বললো তফসিল ঘোষণা হওয়ার পরে, যে তফসিল ঘোষণা হইলে। এবং তুমি আরেকটা জিনিস চিন্তা করো, তফসিল ঘোষণা নরমালি আমরা করি, নমিনেশন ফর্মিনেশন যা হয় এগুলো কিন্তু তফসিলের পরে করে। একদমই তাই। এইবারেই কিন্তু প্রথম সব দল তফসিল ঘোষণার আগেই প্রার্থী নির্বাচন করে প্রচার চালায় ফেলছে, পোস্টার ছাপানো হয়ে গেছে। এবং এই প্রার্থী নির্বাচন করার পরই গত 1 মাসে প্রায় 200 জন কিল হয়েছে বিভিন্ন ভাবে। কখনো জামাত, কখনো বিএনপি, একজন আরেকজনের সাথে কিলিং হয়েছে কিন্তু। এবং তুমি আরেকটা জিনিস দেখতে পারো যে চট্টগ্রামে তোমার বিএনপির একজন প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে যায়, সেখানে অলরেডি 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল। হ্যাঁ, অল্প কিছুদিন আগে চিটাং থেকে শুরু কাহিনী, এরপরে রাউজান, রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় হয়েছে। এবং ঠিক 8 তারিখে সে বললো যে 50 জন টার্গেট কিলিং হবে এবং তার কাছে নাকি তথ্য আছে, গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। এটা বলার সাথে সাথে কিন্তু তাকে কিন্তু আসলে পুলিশ কাস্টডিতে নেওয়া উচিত ছিল, গোয়েন্দা কাস্টডিতে। একদমই তাই, একদমই তাই। জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, ভাই তুমি যে কথাটা বলছো কিভাবে, কোথায়, কখন হবে এটা বলো। একদমই তাই, একদমই তাই। রিপোর্টটাকে তুমি ফুল রিপোর্ট আমাকে দিতে হবে। জননিরাপত্তার বিষয়, জননিরাপত্তার বিষয়। কোনো গোয়েন্দা সংস্থার জানলো না, কেউ জানলো না, তুমি কোত্থেকে জানলা সেটা কিন্তু। এবং এইটা নিয়ে একটা বা দুইটা টক শোতে মনে 2 মিনিট বা 5 মিনিটে আলোচনা হয়েছে, কোনো আলোচনা নাই। বাংলাদেশে এত বড় বড় ইউটিউবার, যেখানে ওরা কারো যদি পেটে গ্যাস হয় সেটা নিয়েও তারা শুরু করে দেয় রিপোর্ট। এইটা নিয়ে কেউ রিপোর্ট করলো না। এবং আজকে ঘটলো এই ঘটনা, কালকে 12 তারিখ গেল, কালকে ঘটনা ঘটলো, এই নির্বাচনী তফসিল হলো, আজকে ঘটনা ঘটলো। তাইলে রইলো কত? রইলো বাকি 49, 49। সে তো 50 জনের কথা বলছে, এখন 49 জন রইলো। এই 49 জন কারা? একটা জিনিস তুমি চিন্তা করো, ওকে মির্জা আব্বাস, আমিও জানি মির্জা আব্বাস একসময় বিশাল গুন্ডা ছিল ঢাকা শহরে। মির্জা আব্বাস তারা যা বলে তাই হয়, কিন্তু এখানে গুলি খেলো হাদি, কেউ জানে না কে গুলি করছে। হাদি গ্রুপের লোকজনই এই কাজ ছাড়তেছে যে মির্জা আব্বাসের বাড়ি আজকে ভাঙচুর করা হবে। কেন রে বাবা? এগুলো দিন শেষে কি মানে যে কোনো একটা উসিলা পাইলে মব ভায়োলেন্স করার একটা চক্রান্ত, এরকম এটা মব ভায়োলেন্স করা। এবং ঘটনা হচ্ছে যে ওই যে আমরা বারবার বলছি নির্বাচন হবে না হবে না, এটা হচ্ছে সেই সেইম। আপনার কথায় আমি আরেকটু কারেকশন করে দেই, মির্জা আব্বাস কিন্তু একজন গেরিলা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো আলটিমেটলি এই ইনকিলাব মঞ্চ কিন্তু টার্গেট করে মুক্তিযোদ্ধাদের ইতিহাস মানে মুছে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করেছে অতীতে। তোমার এখনো কি সেম কাজটা করতেছে? তোমার মনে আছে কিনা দেখো, এই হাদির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সে বলতেছিল যে জুনের পরে মানে জুলাই আগস্টে লাস্টের দিকে, আগস্টের লাস্টের দিকে সে বলতেছিল আমরা সব জায়গায় ভাঙচুর করার জন্য আমাদের পাঠানো হয়, ফোন দিয়া বলা হয় অমুকখানা ভাঙচুর করো, তমুকখানা ভাঙচুর করো, আগামীতে আমাদের 10 লাখ টাকা করে না দিলে আমরা কোনো ভাঙচুরে যাবো না। মনে আছে এই ভিডিওটার কথা? হ্যাঁ হ্যাঁ, টাকা ছাড়াও যাবে না। হ্যাঁ, সে কিন্তু ভাঙচুর মবের সৃষ্টি প্রথমে ওসমান হাদিকে দিয়া, মুক্তিযোদ্ধাদেরকে মারামারি সেটাও ওসমান হাদি। এখন দেখো ঘটনা হচ্ছে মুক্তিযোদ্ধা, বিএনপি তো বুঝে নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে এরপর থেকে আর কেউ ভোটার হইতে পারবা না। এখন এই যে বিএনপির তারেক জিয়া, উনি ভোটার না বাংলাদেশে, ওনার কোনো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, এই অবস্থা আমরা যেটা শুনতেছি, বাকিটা উনি জানে। এবং আমি ওই তর্কে যাচ্ছি না যে উনি কেন পাসপোর্ট নেন, অমুক নেই তমুক নেই। আর তারেক নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেল, তার মানে তারেক জিয়া ভোটার হইতে পারবে না। তাহলে ভোটারই যদি না হয়, নির্বাচনে বিএনপি যদি জিতেও, তাহলে তারেক পাবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না, দামই থাকবে না 2 পয়সারও। এখন ঘটনা হচ্ছে তার মানে কি, তারেক জিয়াকে আগেই জানতো যে নির্বাচন এটা হবে না, যার কারণে সে ভোটার হওয়ার জন্য কোনো করে নাই, কি ইচ্ছা প্রকাশ করে, আগ্রহ প্রকাশই করে না, ভোটারই হইল না।
তার মনে হয় যে ইউনুস যখন আসে তখন মনে হয় এটা আগেই বলছে ভোট টোট হবে না বাবারে, আমি কিছুদিন থাকবো। গতকালকে 12 তারিখ গেল, নির্বাচনী তফসিল ঘোষণা হইলো। একই দিনে আবার রয়টার্সে একটা ইন্টারভিউ আসলো রাষ্ট্রপতির। উনি বলতেছেন যে উনি রাষ্ট্রপতি ছেড়ে দিবেন সম্মানের সাথে। তাহলে ওনার অবস্থাটা এমন হচ্ছে যে ভাই ছেড়ে দে মা, কে দে বাসি। ওনার অবস্থা এরকম যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। মানে এটা সম্ভবত তোমার এর কথা ইলেকশনের আগে ছিল, পরে ব্যান্ডেজ দিয়েছে। ওসমান হাদির এইটা এক এইটা হইতে পারে। দ্বিতীয় হচ্ছে যে ইলেকশনটা যাতে না হয় সেইটা ঘুরে বালি বিএনপির মুখে ছাই। দ্বিতীয় আরেকটা হইতে পারে, সেইটা হচ্ছে যে বিএনপি কে ওই যে -2 ফর্মুলা যেটা বলছিলাম, বিএনপি কে একটা ধোলাই দেওয়ার কঠিন চান্স এইটা। যে আজকে ওসমান হাদি, কালকে হয়তো দেখবো যে আমতারেক, পরশু দিনে হয়তো দেখবা যে ওই যে আরেকজন আছে না, ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ওরা তো মাথার উপর দিয়া চলে যাবে, চুল চলে যাবে গা, এরকম হইতে পারে আর কি। চুলই তো নাই তো না, চুল থাক না থাক হয়তো বলবো যে আমি চুল পড়ছিল, ওই যে চুল ছিল ওটা গুলিতে চলে গেছে আর কি, জ্বলে গেছে। আচ্ছা, পরচুলা, চুলে আগুন লাগে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের যুক্তি অনুসারে এগুলো হইতে পারে। দুই একজন জামাত এমপি ওদেরকেও নিজেরা কইরা দিতে পারে, কারণ স্নাইপার এই যে যেই বেটা গুলি করছে, যে যেখান থেকে গুলি করছে, ও বেটা মাথায় গুলি করলো, কানের পাশ দিয়ে যাবে না, গুলি তো ভাই এখানে ঢুকে যাওয়ার কথা। এখন খবরে তো আসতেছে যে ওর প্রচুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, ও গুলিবিদ্ধ। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি চাই না যে হাদি মারা যাক এইভাবে, আমি এটা চাই না। আচ্ছা, কিন্তু হাদি তো চায় মুক্তিযুদ্ধের পক্ষের প্রত্যেকটা মানুষ মরে যায়, সেইটার কথা না। আমি চাই না যে হাদি এত সহজে মরুক। আপনি চান না? হাদি তো চায়। আমি চাই হাদি পাগল হয়ে মরুক, হাদি পাগল হয়ে মরুক, পাগল হয়ে যাইতে হবে এই লোক। কিন্তু তারা যে গুলিটা করাইছে, এটা গুলি তারা নিজেরাই করেছে। দেখো জুলাই আগস্টে স্নাইপাররা গুলি করতো, সবাই বলছে যে মাথা দিয়া ঢুইকা, ব্রেন দিয়া বাইরে গেছে, নাক দিয়া ঢুইকা, পাছা দিয়া বাইরেছে, এরকম না। তাহলে হাদিরটা কানের কাছে দিয়া যায় কেন? তার মানে এমন ভাবে গুলিটা করা হয়েছে যাতে এমন ভাবে যায় যাতে হাদি না মরে। এখন তোমার আসি সেই আবার কোথায় ওই যে 50 জন। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে, অনেকগুলো কন্টেন্টেও বলছি, বা অনেক লাইভে এসেও বলছিলাম যে বাংলাদেশে 5টা সংস্থা কাজ করে। তোমার পাকিস্তানে আইএসআই কাজ করতেছে, গোয়েন্দা সংস্থা। টার্কির গোয়েন্দারা কাজ করতেছে বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা কাজ করতেছে, আমেরিকান গোয়েন্দা কাজ করতে, এবং মোসাদ সরাসরি MI5 কাজ করতেছে বাংলাদেশে। এবং এ হাদি ইয়েদের সাথে কি বলে তোমার এটাকে, ওই যে আছে আমাদের এই রাশেদ খানের সাথে কিন্তু তোমার মোসাদের এর আগেও বৈঠক হয়েছে বেশ কিছু। এগুলো নুরুলের সাথে, মেহেদী সাফাদির সাথে বৈঠক হয়েছে, এবং সে নিজেও বলছে যে সে বৈঠক করছে। আবার এদিকে দেখো যে বেনামিন না কি জানি একটা ছেলে, বিনিয়ামিন মোল্লা, সে বাংলাদেশে আসছিল কিছুদিন আগে। সে নিজের একটা ভিডিও ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে যে সে মোসাদের এজেন্ট, সে বাংলাদেশে আসলে বড় বড় অফিসাররা তাকে প্রটোকল দেয়, গোয়েন্দা নিরাপত্তা দেয়। তাহলে মোসাদ যে বাংলাদেশে আছে এখন বোঝা যায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তার মানে সক্রিয়, বেশ সক্রিয়। তার কারণ হচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যখন তোমার এই যে ইয়ের সাথে যুদ্ধ লাগছে, এই প্যালেস্টাইনের সাথে যখন যুদ্ধ হচ্ছিল হামাসের সাথে, ঠিক 3 মাস আগে ওরা বলছিল যে হামাসের এখন মেইন ঘাঁটি হচ্ছে যে পাকিস্তান, এবং পাকিস্তান যেহেতু মেইন ঘাঁটি, তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে যেহেতু আইএসআই এখানে আছে, তারা এদের সাথে ওই ঘাঁটিগুলো ধ্বংস করতে চাইছে। আবার দেখো ডন পত্রিকায় কি বললো যে বাংলাদেশ হচ্ছে জঙ্গিবাদের পাইপলাইন। সব মিলাও, বাংলাদেশও তো আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, এইটারে পুরো অগ্নিগর্ভা করে রাখছে বাংলাদেশকে। হাদি দিয়া শুরু, কাকে দিয়ে শেষ? তোমার আজকের হেডলাইন যদি হইতো এটা যে হাদি দিয়ে শুরু, কাকে দিয়ে শেষ, তাইলে আরো মজা হইতো, মানুষ জানতো। কারণ ওই যে 50 জন কারা, তা এখনো তোমার মির্জা আব্বাসের দিকে তীর কেন? তীর তো হওয়া উচিত রাশেদদের দিকে। হ্যাঁ, তার মানে দিন শেষে -2, তার মানে দিন শেষে -2, এবং ওই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে, এই দুটারে মিশায় দিতে পারলেই তো নেতৃত্ব শূন্য।
শেষ, Game. ধ্বংস, ফুল Minus ধ্বংস। 2. এরপরে ওরা স্বাধীনতা বিরুদ্ধে এই দেশ চালাবে। ইনুস সাহেব রাষ্ট্রপতি হয়ে যাবে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি বলে দিয়েছেন যে উনি ক্ষমা চেয়ে পালাচ্ছে, চলে যেতে চাচ্ছেন। এখন আসলে কি উনি কি চলে যেতে পারবেন, উনি কি জেলে যাবেন না নির্বাসনে? এইখানে আবার Got it. জামাত একটা প্ল্যান করতেছে। তার মানে ওদের আলটিমেট টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধ, সেটা যে হ্যাঁ, দলেই থাকুক। যে এই দেশে মুক্তিযুদ্ধ ধ্বংস করে দিতে হবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার চেতনা। এইটা পুরো ধ্বংস করে দিতে হবে। এবং জামাত বা মৌলবাদীদের যেটা টার্গেট সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে ফাঁসি দেওয়া হবে তারা। এখন তুমি Okay. বলতে যাও, ভাই কিভাবে? একটা জিনিস দেখো, জামাত এই রাষ্ট্রপতি যখন ওই যে মানব জমিনের সম্পাদকের সাথে কথা বললো, মনে আছে? আজ থেকে 6 মাস 7 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, যে উনি তো আমাকে শেখ কিছু বলে হাসিনা- গেলেন না ওই শিরোনামে। হ্যাঁ, হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগ পত্র তো আমি কোথাও পাইনি, অনেক জায়গায় খোঁজ দিয়েছি, কেউ আমাকে দেখাতে পারেনি। এইটা বলার পরই তোমার এই যে আমাদের আসিফ নজরুল কি বললেন, যে উনি মিথ্যা বলেছেন, উনি রাষ্ট্রপতি, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, উনি মিথ্যা বলেছেন। এই কথা কিন্তু কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীও বলতে পারেন না। একদমই তাই। এবং উনি যেটা বলবে সেটাই আইন, কারণ সে পদাধিকার বলে মহামান্য। হ্যাঁ, মহামান্য। এখন এরা বলতে চাচ্ছে যে রাষ্ট্রপতি তো ওত নিয়েছেন যে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করবে, তো রাষ্ট্রের গোপনীয়তা উনি খর্ব করেছেন, শেখ হাসিনা পদত্যাগ পত্র পায় না, এটা বলে উনি আইন ভঙ্গ করেছেন বা ওত ভঙ্গ করেছেন, শপথ ভঙ্গ আচ্ছা, করেছেন। এই আচ্ছা। কারণে ওনাকে ফাঁসায় ফেলবে বলতেছে। যদি ওরা ক্ষমতায় কোনো মতে আসে তাহলে এই কারণে ওনার বিচারে নিবে। আর ঢুকানোর পরে ওনারা 250 হত্যা মামলা দেওয়া হবে, কারণ ওনার সময়কালে এই আওয়ামী লীগ যা করছে এটার দায় দায়িত্ব ওনার উপরও বর্তায়, কারণ উনি কেন থামালেন না, উনি কেন আচ্ছা। তখন জরুরি অবস্থা করে বা সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে ফালাই দিয়ে অ্যারেস্ট করাইলেন, এগুলোর আচ্ছা, জন্য আচ্ছা। ওনারা হয়তো ঢুকাইয়া ফাঁসিয়ে দিয়ে দিবে। এইটা হচ্ছে তাদের প্ল্যান। ডাক্তার ইউনূস রাষ্ট্রপতি হবে, এইটা আচ্ছা। হচ্ছে মূল প্ল্যান জামাতের। মুক্তিযুদ্ধরে পুরো শেষ করবে, আর কিছুই রাখবে না এখনো। আর সেটারই মানে কার্যক্রম শুরু করলে হাদিরে দিয়ে, এই ওসমান হাদিরে দিয়া। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই। আমাদের সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন, হ্যাঁ, তার নামে একটা কথিত মামলা দিয়ে, তার নামে একটা কথিত মিথ্যা অভিযোগ এনে, দুর্নীতির অভিযোগ এনে তাকে পর্যন্ত ওই মামলায় ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে। ঠিক যেভাবে আপনি বললেন যে আমাদের রাষ্ট্রপতিকে ইয়ে করে, মানে অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর একটা চক্রান্ত চলতেছে না, ঠিক তেমনি আমাদের যেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তাকে ফাঁসানোর জন্য ব্যাপক গেম চলতেছে। আপনি দেখেন, এই যে সাবেক হ্যাঁ। রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক কত 24 কোটি টাকা, অথচ ডক্টর ইউনূসের কর বাকি 666 কোটি টাকা। 666 কোটি টাকা। তো 666 কোটি টাকার অনুসন্ধান তুমি বন্ধ করে দিয়ে তুমি 24 কোটি টাকার অনুসন্ধান, তাও কথিত মিথ্যা। মিথ্যা তো মিথ্যা অনুসন্ধান তুমি করতে পারো, আর সত্যটা তুমি ঢেকে রাখতেছো। এটা কোন ধরনের চক্রান্ত আমরা বুঝি না। ঠিক যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করার একটা চক্রান্ত চলতেছে, ঠিক একইভাবে সাবেক রাষ্ট্রপতিকে অপমান করারও একটা চক্রান্ত চলতেছে। তবে দিন শেষে তার আলটিমেট টার্গেট কিন্তু আরেকটা জিনিস কি বল? মজারও হইতে পারে, সেটা কি জানো? আজকে বলুন। ওসমান হাদিকে গুলি করার মাঝখান দিয়ে এখন আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এইটা নিয়ে খুব হই হবে। একদম। এবং 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ যেহেতু এই তোমার বুদ্ধিজীবী হত্যা দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবসের আগ পর্যন্ত হয়তো কালকে পরশু ভিতরে আরো 2-1টা ঘটনা চরম ঘটবে, এবং এই ঘটনাগুলোতে মানুষ যখন ব্যস্ত থাকবে তখনই হয়তো ঘোষণা আসবে যে খালেদা জিয়া আর নাই, উনি শহীদ হয়ে গেছেন। তার মানে বিজয়ের মাসকেও ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য শোকের মাস বানানোর চক্রান্ত। হ্যাঁ, 14 তারিখে হয়তো খালেদা জিয়া শহীদ হয়েছেন ঘোষণা দিবে, যাতে মানুষ ওইদিকে নজর না দিয়া এগুলা নিয়ে পইরা থাকে। কারণ মানুষের তো আলোচনা করতে পারে, খালেদা জিয়া তো এই 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখেই মারা গেছে, এই 8 তারিখ 28 তারিখ, নভেম্বর 28 তারিখে মারা গেছেন, যেটা ওনাদের দলের সাবেক এমপি বলছেন 28 তারিখে যে উনি আচ্ছা, মারা গেছেন, যে এখনো আচ্ছা, আছে। হয়তো এটাও হইতে পারে যে 14 তারিখে ওনাকে শহীদ ঘোষণা করার পরে যাতে এগুলা নিয়ে কোনো কথাবার্তা না হয়, সেই জন্যই হয়তো আজকে ওসমান হাদিরে দেওয়া হইলো, যে ওসমান হাদিরে দেওয়া হয়েছে, কালকে হয়তো আরেকজনকে দিবে। এদিকে বিএনপির কিছু লোক যে আগামী 72 ঘন্টার ভিতরে ব্যাপক মাইর খাবে, এটা শিওর থাকতে পারো, এটা একদম লিখিত পারছি। রাখতে পারো,
যে অনেকেই মাইল খাবে। বুঝতে পারছি। তার মানে এটা আলটিমেটলি শুধু যে বিএনপি বা আওয়ামী লীগ কেন্দ্রিক, নট লাইক দ্যাট, এটা সার্বভৌমত্ব নিয়েই টান দিছে। হ্যাঁ, পুরো সার্বভৌমত্ব কিছু। কারণ আপনি দেখেন একটা জিনিস, বুঝলাম ইয়া খারাপ, আওয়ামী লীগ খারাপ, শেখ হাসিনা খারাপ, চলে গেছে, সাবেক রাষ্ট্রপতি তো রাজনীতি থেকে অবসর নিছে, থ্রেট মনে করতেছে। হ্যাঁ, তারা থ্রেট মনে করতেছে। উনি অসুস্থ একজন লোক, উনি যদি দুর্নীতি করছে, উনি তো দেশ থেকে গেছিলেন না সিঙ্গাপুর, উনি ট্রিটমেন্ট করতে। উনি ট্রিটমেন্ট করে ফিরেও আসছেন দেশে। ওনার বাড়িটা এ পর্যন্ত 2 বার ভাঙছে। ওনার বাড়ি তো দেখছে, একজন রাষ্ট্রপতির বাড়ি এরকম হবে এটা আমি কল্পনাও করিনি। সাধারণ চালা ঘর। আরে ভাই, আমাদের দেশে আমাদের বাড়ি ঘরই ওনার চেয়ে ভালো। হ্যাঁ, সাদামাটা একটা লোক। তার মানে এখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলি দেওয়ার আগে মির্জা আব্বাসকে বলি দেওয়ার একটা চক্রান্ত চলতেছে। হ্যাঁ, মির্জা আব্বাস বলি হয়ে গেছে অলরেডি, উনি গন কেস। মির্জা আব্বাস অলরেডি গন কেস। বুঝতে পারছি। এটার দায়িত্ব মির্জা আব্বাসের উপরে। দেখবা যে এই যে কার্ডটা, এটা তো অলরেডি ফেসবুকে আছে, হাজার হাজার ছেলেপেলেরা শেয়ার করতেছে। গতকালকে যেমন যে ইউনিভার্সিটির শিক্ষককে ধোলাই করলো, ঠিক যেভাবে অপবাদ দিয়ে শেখ হাসিনাকে মাইনাস করেছে, ঠিক সেভাবে অপবাদ দিয়ে এদেরকে মাইনাস করবে। খালেদা জিয়া তো অসুস্থতার অজুহাত দিয়ে তাকেও হয়তোবা শহীদ ঘোষণা করে দিবে। দেওয়ার পরে বিজয়ের মাসটাকে শোকের মাস বানায়া বিএনপি আর আওয়ামী লীগের ভিতর একটা মানে আনুষ্ঠানিক দ্বন্দ্ব লাগাই দিবে, যে একদিকে আওয়ামী লীগ পালন করবে। নাই, বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্ব লাগানোর কিছু না, আওয়ামী লীগ তো নাই, বিএনপির ক্ষতি। বিএনপি এখানে আরেকটা পয়েন্ট আছে, 16ই ডিসেম্বর কি শুধু আওয়ামী লীগ একা পালন করবে? দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা পালন করবে। তো এই মুহূর্তে আইসা যদি এই বিজয়ের মাসকে শোকের মাস বানাইতে পারে ওরা, তাহলে খুব সহজেই বিএনপি কে মুক্তিযুদ্ধ থেকে অনায়াসে সরাই নিয়ে যাওয়া যাবে। কেন? এই তোদের যে লিডার সেই তো মারা গেছে এই মাসে, তোরা আবার কিসের বিজয়ের মাস পালন করবি? তার মানে অটোমেটিক্যালি একটা গোষ্ঠী কিন্তু অফ হয়ে গেল, ওরা করবে না। আচ্ছা, এবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এই যে ডিসেম্বর মাসটাকে যে ঐতিহাসিক ভাবে আমরা উদযাপন করি, এটা শুধুমাত্র একমাত্র পালন করবে কে? যদি আওয়ামী লীগ মাঠে থাকে তবে। আদারওয়াইজ যদি আওয়ামী লীগ মাঠে না থাকে, জামাত বিএনপি এরা তো ওই যে বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডই করে না, কুচকাওয়াজি করে না, এরা মুক্তিযুদ্ধকে স্বীকৃতিই দেয় না, এরা মুক্তিযুদ্ধকে প্রতিনিয়ত ছোট করে। এরা কি আপনি মনে করেন বাংলাদেশের বিজয় দিবসকে উদযাপন করবে এই মাসে? না, মোটেও করবেন না। তাহলে আলটিমেটলি আওয়ামী লীগ নাই মানে বাংলাদেশের সার্বভৌমত্বের ইতিহাস, মুক্তিযুদ্ধ পুরোটা একবারে বিদায় করে দিল। ওরা দখল করলো কারা? পাকিস্তানপন্থী আইডিওলজি যারা চর্চা করে তারা। এই যে হাদি মাদি, এই যে একটা দুইটা এগুলা বলি দিয়া পুরা সার্বভৌমত্ব টান দিবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এটাই ঠিক। এখন এখানে ঘটনা হচ্ছে কি, বিএনপি বুঝে নাই, বা বিএনপি বুঝলো ক্ষমতায় যাওয়ার লোভে তারা হই হই করছে। এখন তোমার একটা ছোট্ট গল্প বলি। বলে, একটা গর্তে একটা ব্যাঙ আর একটা সাপ ছিল। তো সাপ তো একটু তেরা বেড়া করে হাঁটে, এটা সবাই জানো, আর ব্যাঙ লাফাইয়া হাঁটে। তো একদিন সাপ আইসা বলতেছে, দেখো তুমি আর আমি একসাথে থাকি, তোমার সাথে আমার খুব বন্ধুত্ব, তা না হলে তোমারে এতদিন আমি কামড়াইয়া 2 টুকরো করে ফালাই দিতাম। তো ব্যাঙ বলতে, কেন বন্ধু তুমি আমার এটা বললা? যে না, তুমি এই যে লাফাইয়া লাফাইয়া হাঁটে, এটা আমার ভালো লাগে না, ঠিক মতো হাঁটতে পারো না। তো বলে ঠিক আছে। এর 4-5 দিন পরে ব্যাঙ আইসা করে দেখা, দোস্ত আমরা দুজন দোস্ত মানুষ, বন্ধু মানুষ, তুমি তো আমার হাঁটা নিয়ে খুব তিরস্কার করলা, তো তুমিও যেন তেরা বেঁকা করে হাঁটো, এইটা আমার পছন্দ না। তুমি সোজা হাঁটতে পারো না, আমি তো লাভ দিই সোজা, তুমি তো একবার এদিকে তেরা বেড়া করে হাঁটো। এই দুইজনের দুই কথায় দুজন খুব মনক্ষুণ্ণ, কেউ কারোর সাথে কথা বলে না দীর্ঘ 2 মাস। আচ্ছা, 2 মাস পরে বর্ষাকাল আসলো। তো ব্যাঙ বিল থেকে ওইটা রাস্তা পার হইতেছে, ওই তার গর্তে যাবে, হঠাৎ দেখে যে সাপ রাস্তার মধ্যে এত লম্বা হয়ে শুয়ে আছে। আচ্ছা, ডাকতেছে, দোস্ত দোস্ত উঠো উঠো, তুমি শুয়ে রয়েছে কেন? দোস্ত উঠো, এই গাড়ি ঘোড়া গেলে তো তুমি মরে যাবে, চাপাই দিবে। দোস্ত উঠে না, মাথার কাছে দেখেছে দোস্তর মাথা তো কয়েক হাজার টুকরো হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, রক্ত বাইরেতেছে। তো পাশে দাঁড়ায় কইতেছে, আরে দোস্ত সোজা তো হইলা, তবে মরিয়া সোজা হইলা, মানে মারা যাওয়ার পরে সোজা হইলা। বিএনপির অবস্থা হচ্ছে ওইরকম, এদিক ওদিক সব খাইতেছে কিন্তু কোনো কিছুই পাইতেছে না। ক্ষমতায় যাওয়ার লোভে তারা দেশ ম্যাচটা কিছুই চাইতেছে না। এখন বিএনপি বুঝবে
যে কাহিনীটা কি, এই বিএনপি গত 16 মাস ধরে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কোনো ঘর বাড়ি রাখে নাই। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে ওসমান হাদি মরার সাথে সাথে ঢাকা 8 আসনে জামাতের প্রার্থী সাদিক কায়েম। গেম ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এখন দেখো, ওসমান হাদি তো জামাতের প্রোডাক্ট, ওসমান হাদি জামাতের প্রোডাক্ট, এবি পার্টি সবই জামাতের প্রোডাক্ট। এখন বিএনপি যতগুলো মামলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সব বিএনপি করছে, যত ঘর বাড়ি যা ধ্বংস করছে সব বিএনপি, তৌহিদে জনতার নামে যা করছে তাও বিএনপি, সবই বিএনপি, দখল বেদখল সব বিএনপি করছে। আর জামাত কি করছে? জামাত সব উচ্চ পদগুলো ওরা কুক্ষিগত করছে। হ্যাঁ, চেয়ার দখল করছে। হ্যাঁ, না জামাত ডিসি নিয়োগ ঠিক আছে, বিএনপি ডিসি নিয়োগ সমস্যা নাই, কিন্তু ডিসির পর থেকে পিএন পর্যন্ত সব জামাতের। এসপি বিএনপি দিছে, ওকে, এসপির পর থেকে যা আছে সব জামাতের। তো তুমি দেশ চালাইবা কেমনে? একদমই তাই। দুইজন উপদেষ্টা পদত্যাগ করছে, এখন ওনারা ইলেকশন করবে। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতন এসে, এই যে এই দুইজন, ওনারা আবার ইলেকশন করে কিভাবে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর হচ্ছে মাহফুজ, দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একজনও সম্পদের হিসাব দেয় নাই আজ পর্যন্ত। না, তার আয় কত, ব্যয় কত দেয় নাই, ডাক্তার ইউনূসই দেয় নাই। সেখানে এই দুইজনের কথা কি? কেউ হাঁস খায়, কেউ পুরো বাংলাদেশটারে খায়। দুজনই তো কাজ করছে। এবং এই উপদেষ্টা পরিষদে শুধু এই দুইজন না, এই সমন্বয়কদের মধ্যে প্রায় 70 জন সমন্বয়কের জন্য স্পেশাল বরাদ্দ হয়েছে ওদের অঞ্চলে, যেখানে যেখানে নির্বাচন করবে। তার মধ্যে যে দেখো, এই ফুয়াদ 1500 কোটি টাকার একটা ব্রিজের টেন্ডার করাই নিয়ে গেছে। সেখানে ইট দিবে কে, বালু দিবে কে, সিমেন্ট দিবে কে, এগুলা যাতে অন্য কেউ না দিতে পারে, তার দলের লোকরা দিতে পারে, এগুলা নিয়ে গ্যাঞ্জাম। এগুলো নিয়ে এসে সেখানে এই চোখ শহীদ, নাক শহীদ, দাঁত শহীদের অবস্থা। আচ্ছা, শহীদ হচ্ছে। হ্যাঁ, শহীদ হচ্ছে, সব শহীদ। ওই যে ডিপজলের একটা ছবি দেখছিলাম, তুই কে? রিয়াজ রে বলতেছে, আমি শহীদ। সব শহীদ তো মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, তুই কোন শহীদ? তো ডিপজলের এই ডায়লগটা হঠাৎ করে মনে পড়ে গেল। যাই হোক, এখন আমরা দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, প্রশ্ন বলতে মতামত নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, নাটক কম করো, তারপরও এই দেশদ্রোহীর মৃত্যু হলেই জাতি কিছুটা প্রশান্তি পাবে, এটা ঠিক। কারণ যেইভাবে এই দেশদ্রোহীরা আস্ফালন দেখাচ্ছে, মুক্তিযুদ্ধকে মিটাইয়া দেওয়ার আস্ফালন, সেই জায়গায় ডাকসু নেত্রী যে রাফিয়ার কথা মনে আছে তো আপনার? রাফিয়া, হ্যাঁ হ্যাঁ, যিনি 32 নম্বর ভাঙতে যায় ইংলিশে IELTS কোর্স করায় ফেললো সাংবাদিকদের। হ্যাঁ, এখন এই রাফিয়ার একটা মানে দুষ্টু মিষ্টি ভিডিও নাকি ভাইরাল হয়েছে। এই ব্যাপারে আপনার একটা মতামত আমি জানতে চাচ্ছি। আসলে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এটা অনেকে ইনবক্সও পাঠাইছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যেন এটা রুচির দুর্ভিক্ষ। একদমই তাই, রুচির দুর্ভিক্ষ, একদমই তাই। তুমি যদি পার্সোনালি আমারে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার কেমন লাগছে, তো ভাই আমার এই যে দাড়ি সব পাইকা গেছে, সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার পোলা ছেলে বিয়া করাই ফেলছে অলরেডি। সুতরাং এইসব ভিডিও দেখে এখন আর ওই তোমার 18 বছর 20 বছরের ছেলেদের মতো আমার লাগে না, রুচি বোধের বিষয় আছে। আর এরপরও আবার আরেকটা কথা কি জানো, যে যেমন তার জন্য আল্লাহ আসলে ঠিক তেমনটাই নির্ধারণ। অথচ দেখেন, হিজাব টিজাব পইরা সে সাংবাদিকদের সামনে এমন ভাব 32 নম্বর সে ভেঙে ফেলবে, না ভাঙলে তার ইসলাম কায়েম হচ্ছে না। অথচ সে তলে তলে যায় ডাকসুর মতো একটা, এবং মানে তোমার তাদের যে কথাবার্তা, এই যে তোমাদের জেনারেশন জেড এর যে ভাষা, যে ভাষা, আমি জেনারেশন জেড নই, আমি বাঙালি, আমি মুসলমান। তোমার বয়সের হিসাবে বলতে তোমাদের জেনারেশন জেড এর যে মুখের যে ভাষা আর কি, এটা সব কল্পনা করা যায় না। এখন তুমি ইয়েতে আমেরিকাতে যদি যাও, বড় থেকে বুড়া সবার কথাই আছে ফাক ইউ, একটা কথা আছে ওদের, একটা প্রচলিত শব্দ ফাক ইউ। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এইটা জায়গায় দেখেছো কোনো ছেলে মা বাবার সামনে এই শব্দটা উচ্চারণ করে না, তারা বন্ধু বান্ধব উচ্চারণ করে, একদমই বন্ধু বান্ধবের ভিতরে উচ্চারণ করে। দুই একটা কথা, মানে আমি আসলে শব্দগুলো ভুলেও গেছি এখন।
আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশে কি হয়, ওপেনলি মানে বন্ধু বন্ধুরে বলতেছে খানকির বলা, আরে ভাই। হ্যাঁ, অথচ মাকে এগুলো রুচির দুর্ভিক্ষই তো, অথচ তার মা আর তার মা আলাদা কিসে, কিন্তু ওপেনলি গালিগালাজ চলতেছে। উইড খাওয়া মানে গাঞ্জা খাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এই যে রুচির দুর্ভিক্ষ গুলা, এরা নাকি আবার দেশ শাসন করবে, চিন্তা করা যায়? সেটাই তো বলতেছি যে এরা যে আসলে দেশটারে কোথায় নিবে এরা নিজেরাও জানে না। এরা নিজেরাও জানে না, এবং এরা বলতেও পারতেছে না যে আসলে কি করবে। এমন অবস্থা হয়েছে যে এরা ওই যে জুলাই করতে করতে এরা এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিছু না, এরা খালি জুলাই। এরা গত 17 মাস সব মাসই জুলাই, কারণ যতদিন জুলাই করা যাবে ততদিন মাল ইনকাম করা যাবে, ধান্দা করা যাবে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার হাজার কোটি টাকা কোত্থেকে আসছে? এই যে মংলা মাসুদ, সে নিজে বলছে যে আমার গ্রামে হাতিয়াতে, আমার গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা আমার, আর এখন বলে হাতিয়াতে সবচেয়ে বড় বাড়িটা আমার। ভিডিও টিভি চ্যানেলে দেওয়া বক্তৃতা। কই থেকে আপনি? আলাউদ্দিনের চেরাগ, রাষ্ট্রীয় টাকা পাইছে, এরপরও বাঙালি বুঝে না। বাঙালি বুঝুক, আমার মতে বাংলাদেশের মানুষ আরো বুঝুক, আরো সাফার করুক। আমার হিসাবে তো আওয়ামী লীগের পোলাপান যেগুলো মিছিল করে, আমি তাদেরও বলে বাইরে মিছিল করিস না, কারণ হচ্ছে আওয়ামী লীগ আরো 10 বছর পরে আসুক দেশে। আপনি দেখেন বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়ে রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পোস্ট, চিন্তা করা যায়? তাহলে এদের কাছ থেকে নতুন জেনারেশন কি শিখবে? এখন ওনারা কেন বেগম রোকেয়ার উপর খেপা? কারণ হচ্ছে বেগম রোকেয়ার কারণে ওনারা 6 বছর থেকে 7 বছরের মেয়েদেরকে বিয়ে করতে পারে নাই। এই কারণে ওনার বেগম রোকেয়ার উপরে খেপা। উনি শেষ পর্যন্ত নাকি ডিলেট করেছেন স্ট্যাটাসটা, কিন্তু ডিলেট করে কি লাভ হবে? আপনার মাথায় মনে থেকে তো একদমই তাই, আপনার মাথায় মস্তিষ্ক মনন ওইটা। একটা 6 বছর 7 বছর 10 বছরের মেয়ে বুঝেই না যে আপনার বিয়ে কি আর শাদীকে, আপনি তো দর্শন করার জন্য নিয়ে যাইতেছেন। চরিত্র তো সেই, আপনার চরিত্র তো ধর্ষকের চরিত্র। একদমই তাই। শুধু আপনি ধর্ষকের কথা বলবেন, আমি ডিরেক্ট বলবো যে এই সমস্ত লোকজনের কাছে সেক্স একটা ফ্যান্টাসি। হ্যাঁ, এদের কাছে একটা কথা বলি তোমারে, জি, এটা হচ্ছে যে ঢাকা শহরে বস্তি দেখছো না? একদমই তাই। কোনগুলো বস্তি, কোনগুলো দেখছো? করাইল বস্তি দেখছি, করাইল বস্তি, বিএনপি বস্তি, এগুলো দেখছো না? হ্যাঁ হ্যাঁ, আগারগাঁও বিএনপি বস্তি। ট্রেন স্টেশনের পাশে বস্তি দেখছো? রেল লাইন চলে যেখান দিয়া, হ্যাঁ হ্যাঁ, কারণ বাজারে আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ বাজার থেকে আসি, দেখে দুই পাশের বস্তিতে কি হয়? এই দুই পাশের বস্তিতে টিভি নাই, রেডিও নাই, কিচ্ছু নাই। এরা সারাটা দিন কাজ কাম কইরা আইসা ভিক্ষা করুক, টোকা কই টোকা, আইসা রাতের 9টা 10টার সময় ওই যে লাইটও তো নাই, হারিকেন বা কুপি বাতি যা জ্বালায় এগুলো দিয়ে ভাতটাত খেয়ে নিবে আর শুয়ে পড়ে, ঘুমায় পড়ে বেচারারা। এখন রাতের বেলা যখন হঠাৎ করে একটা ট্রেন যাইতে থাকে তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তাদের কাম কি? এখন তো ঘুমার আসলাম 2-3 ঘন্টা, তাদের টিভি মিভি কিচ্ছু নাই। বিনোদনের কি আছে? বিনোদনের ওই একটাই আছে, সেক্স। বাচ্চা পয়দার সবচেয়ে বড় উৎস কিন্তু রেল লাইনের পাশের বস্তিগুলা। আচ্ছা, অন্য কোনো বিনোদন তো নয়, বিনোদন বলতে এইটা। সুতরাং এই যে মৌলবাদীদের বিনোদন, ওরা তো টিভি হারাম, গান হারাম, অমুক হারাম, তমুক হারাম করছে, ওদের কাছে বিনোদন আছে খালি এইটা, বিয়া করো, ধামধাম করো, বাচ্চা পয়দা করো। একদমই তাই, কুরুচি। তো ওদের বিনোদন, এরা নারী শিক্ষাকে অপমানজনক মনে করে, এরাই যায় আবার হাসপাতালে নারী ডাক্তার খোঁজে। হ্যাঁ, নারী ডাক্তার খোঁজে, মহিলা ডাক্তার আছে কিনা, সুন্দর করে হাসি দিবে কিনা। হ্যাঁ, তাহলে চিন্তা করে ওরাই আবার বলে যে ধর্ষণের চেয়ে পরকীয়া উপকারী। চিন্তা করা যায়, মানে এদের চরিত্র নিয়ে কথা বলা।
আজকের ভিডিওটা আমরা এখানে একটু শেষ করতে চাচ্ছি, কারণ অলরেডি 31 মিনিট হয়ে গেছে। তো হ্যাঁ। গুলি খাইলো ওসমান হাদি এবং ইন্নানিল্লাহ হলো মির্জা আব্বাস। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা তথ্য খুব পরিষ্কার ভাবে পেলাম যে আসলে বিএনপি, আওয়ামী লীগ কিংবা মির্জা আব্বাস, শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয় এইটা বিষয় না। আলটিমেট বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান দিয়ে দিবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলবে। আর এটা মুছতে পারলেই পূর্ব পাকিস্তান কামব্যাক করা সম্ভব, এবং ওরা সেটাই করছে। এবং একটা কথা বলি, বিএনপি কে কেন বাজানো হবে? তারেক জিয়া গত কয়েকদিন আগে বলছে যে জামাতের ইতিহাস, অতীত ইতিহাস বাংলার মানুষ ভুলে নাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, এটা কিন্তু জামাত ভালোভাবে নেয় নাই। সুতরাং বাজাইতে হবে কারে? বিএনপি রে। জামাতই এই টার্গেট কিলিং এর পেছনে, এবং তার সবচেয়ে বড় জামাতেরই বিটিম ওই রাশেদ খান। তারা সবাই জানে ওদের যে টার্গেট কিলিং, এটাই তো তার প্রমাণ। ওসমান হাদি গুলি খাইছে কতক্ষণ হইলো, এর মধ্যে ঘোষণা দিয়ে দিছে যে ওরা জামাতের ওসমান হাদির আসনে সাদিক কায়েমরে মনোনয়ন দিয়ে দিবে। এটা বোঝাই যায়, এটা বুঝাই যায় এগুলা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দেখতে থাকি 49 জন আরো কারা। হ্যাঁ, তবে হ্যাঁ, রাশেদ খানকে অবশ্যই গোয়েন্দা ডিপার্টমেন্টের উচিত রাশেদ খানকে অ্যারেস্ট করে এই ব্যাপারে তথ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, এবং এমনকি কারা কারা মারা যাবে, কারা কারা টার্গেটে আছে এই বিষয়টা উদ্ঘাটন করা। কারণ আমরা চাই না জঙ্গি হামলায় মানুষ মারা যাক, কারণ ওরা সারা জীবন জঙ্গি হামলাকে প্রশ্রয় দিয়ে এসছে। এই যে ইনকিলাব মঞ্চ, এই যে বিএনপি, এই যে এনসিপি, ওরা দীর্ঘদিন জঙ্গিবাদকে মদত দিয়ে আসছে। আজকে জঙ্গিবাদের টার্গেটে ওরাই পরিণত হচ্ছে, অবশ্যই শুধুমাত্র ক্ষমতা ভাগাভাগির খেলায়। সেই হাদি, সেই সিরে পেলা হাদি নিজেই সিরে গেছেন। এখন এই হাদিকে হত্যা করলো কারা? আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে। পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন এই রকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। কেন জানেন তো সেটা? মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা শুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান, কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি। সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। তারা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ 3টি দল গঠন করেছিল, আল বদর, রাজাকার এবং আল শামস। এই 3টি বাহিনীর বিভিন্ন দল, কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামী, আল বদরের প্রধান ছিল মুজাহিদ। এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে গুলি করে হত্যা করেছে, বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর রায়ের বাজার বধ্যভূমিতে শত শত লাশ, গলিত লাশ, অর্ধগলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল।
তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা, সন্তানরা যারা জীবিত ছিল, যারা দেখেছে, ধরে নিতে কারা কারা এসেছিল, তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে। তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না। আল বদর ছিল, রাজাকার ছিল, আল শাম ছিল, আর কেউ না। এবং দেখেন বাংলাদেশে অনেক বীর শ্রেষ্ঠ রয়েছেন, 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন? জামাতে ইসলাম করেছে দেখেছেন? নেজামে ইসলাম দেখেছেন? দেখেননি। আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন? দেখেননি। অথবা যারা বীর উত্তম ছিল, তাদের মধ্যে যারা বীর উত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে, তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোন ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী, মানে আজকের যে জামাতে ইসলামী, তাদের কেউ ছিল? ছিল না। তারপর বীর বিক্রম, তাদের মধ্যেও কেউ জামাতে ইসলামী ছিল না। তারপরে আসেন বীর পথিক, তাদের মধ্যেও কেউ ছিল না। কিন্তু এখন তারা দাবি করে তারাই শুধু মুক্তিযুদ্ধ চেয়েছে, তারাই বাংলাদেশ চেয়েছে, আওয়ামী লীগ চায়নি। এই যে মনে করেন মুনাফিকি হচ্ছে তাদের রক্তে। এরা মুনাফিকি ছাড়া ওদের কোনো রক্তের মধ্যে আর কিছু নেই। ওরা গতকাল যা বলবে এর পরের দিন কিন্তু তারটা উল্টাইয়া বলবে। কারণ কি, মুনাফিক হিসেবে তাদেরকে যে প্রমাণ, সেটা তো তারা দিতে হবে। 1971 সালের পর এই দেশে কিন্তু তারা রাজাকারি ছেড়ে যখন এই দেশ স্বাধীন হয়, যখন বিভিন্নভাবে পালিয়ে থেকে আস্তে আস্তে যখন সমাজে আসে, তখন আমরা দেখলাম তারা বলে যে না, আমরা তো স্বাধীনতার সপক্ষের। সেদিন মীর কাসেমের ছেলে বলল, আমার বাবা, মানে তার বাবা তাকে বলেছে যে আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম এই কারণে, আমরা মনে করি না এই বাংলাদেশ মনে হয় মুসলিম দেশ হিসেবে টিকে যাবে। আমরা যদি জানতাম যে আজকের মতো বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে টিকে যাব, অর্থাৎ তারা যদি জানতো, তাহলে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতো না, বাংলাদেশের পক্ষে থাকতো। তার মানে তাদের আত্ম উপলব্ধির এই জায়গাটি তারা বলে, কিন্তু সত্যিকার অর্থে এখনো তারা বলছে 54 বছরের প্রতিশোধ নিতে হবে। 54 বছরের প্রতিশোধ দিতে হবে কে বলছে? জামাতের নমিনেটেড এমপি প্রার্থী। তাহলে আপনারা বোঝেন 54 বছর আগে কি হয়েছিল। তার মানে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটি বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এখন তারা বাংলাদেশ চায় না, সার্ক কার্যকর। এখন তারা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করতে চাচ্ছে, একটা নতুন ধরনের একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছে। কেন? কারণ পাকিস্তান তো মৌলবাদী উৎপাদন করে, জঙ্গি উৎপাদন করে। এই জঙ্গি এবং মৌলবাদীদেরকে যদি পাকিস্তান থেকে বাপদারাটাকে যদি তারা জিইয়ে রাখতে না পারে, তাদের রাজনীতিতে কিন্তু আর কোনো সম্বল নেই। 71 আমাদের, জারিগান আমাদের, সারিগান আমাদের, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এরা সবাই আমাদের, গোলাম মুস্তাফা আমাদের, সবাই আমাদের। কেন আমাদের? কারণ এরা এই বাংলাকে, এই বাংলার মানুষকে, সংস্কৃতিকে, সাহিত্যকে, ইতিহাসকে ভালোবেসেছে, মানুষের জীবনকে উন্নত করতে কাজ করেছে এবং কাজ করবে। আর জামাতে ইসলাম শুধু নিজে ছাড়া আর কাউকে বোঝে না। আপনি দেখেন আওয়ামী লীগের কোনো নেতা যদি একটি ব্যাংক তৈরি করে, সেখানে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার ছেলেপেলে, শিবির হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা চাকরি পাবে। কিন্তু জামাত শিবিরের কোনো প্রতিষ্ঠানে জামাত ছাড়া পিয়নের চাকরিও হয় না। তার মানে হচ্ছে জামাতকেই তারা আলাদা একটা ধর্ম মনে করে। আর আমরা যারা মুসলমান, তাদের জন্য জামাত করা হারাম। কারা বলেছেন? 1200 আউলিয়া, অলি, দেওবন্দ, যাদের হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম এসছে, তারা বলেছে, আমি তো বলিনি। আপনি দেখেন, আপনি বাংলাদেশের এই হাটাজারিতে যান, তারা বলছে। এবং হাত পাকা নিয়ে যিনি মাওলানা ওয়াজ করেন, এখন জামাতের লগে লিঙ্ক করার চেষ্টা করছেন, তিনি বলেছেন পৃথিবীতে এই দেশে যদি কোনো কমিউনিস্ট পার্টিও, ইসলাম বিরোধী কোনো শক্তিও যদি এদেশের ক্ষমতায় আসে, তারপরেও ইসলাম বেঁচে থাকবে, আশা থাকবে। কিন্তু জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে ইসলাম বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না। তাহলে দেখেন, এই দেশটাকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, মানুষের যে রীতি নীতি, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটাকে ধ্বংস করার জন্যই কিন্তু জামাত শিবির উঠে পড়ে লেগেছে। এই আমাদের 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর যে হাদিকে হত্যা করেছে বিএনপির, জামাতের লোকেরা, বিএনপির লোক না, সরি, কারণ বিএনপির নামে নাম দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতারা বলছে, পুলিশ তাদেরকে বলেছে, আমি তো নাম দিয়ে বললাম, রিজভী বলেছে যে হত্যাকারী, শুটার যাকে পাওয়া গেছে, সে ওই তার সাথেই ছিল, হাদির সাথেই ছিল। কি ফাটাইয়া ফেলতে বলছে না, সেটা ফাটাইয়া দিছে। সে হাদিকে গুলি করছে। গুলি করা এটা ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এবং আপনারা বোঝেন, আওয়ামী লীগ তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন, দিতেই থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরো একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে ধরা হবে, গুলি করে নয়, আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সেদিন হয়তো দূরে আছে, একটু দূরে, খুব বেশি দূরে না। এদেশের মানুষ
মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে, বহু শ্রম দিয়েছে। বেশিরভাগ শ্রম দেওয়া, কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে। মাঠে মুক্তিযুদ্ধ যখন হয়, আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে, কিন্তু এটার পরিচালনার ভার, রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল। সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে 54 বছর। এই 54 বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না। আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান, এখন আর বিজয়ের গান নেই। এখন কাদের গান? পাকিস্তানিদের গান, হাদিদের গান। কি গান এগুলা? ওই যে টাকলা, আরেকটা আছে না টাকলার গান, এদের কি গান আপনারা বুঝছেন তো? যে বলছে যে 11টা মানুষ একটা বল নিয়ে কি খেলে, এটা আমার বুঝে আসে না, তার বুঝে আসে না। পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে, কিন্তু তার বুঝে আসে না। কারণ তার বুঝে আসবে কোত্থেকে? সে তো মৌলবাদী চক্রের, মৌলবাদীদের বীজে জন্ম। সুতরাং তার চিন্তায় তো ওই 1400 বছরেরও পুরনো আইএমএ জাহিলিয়াতের মানচিত্রটা বসে আছে। সে তো আর এই 1400 বছর পরের দুনিয়াতে নেই, সে এখনো আজীব দুনিয়াতে আছে। আসুন, এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর। এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের ওয়ালে, আপনাদের জীবনে, ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন, মুক্তিযুদ্ধের একটি গান শুনুন, মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ। আজকে একটা শকুন এসে আপনার গাছের ঢালে বসছে, এই শকুন চিরদিন থাকবে না। এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরীক হতে চান, আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে। এই যুদ্ধ মানে অস্ত্র দিয়ে হবে না, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক এবং রাজনৈতিক। সেই সংগ্রামের জন্য আপনাদের সবাইকে